কেমন আছো বন্ধুরা? তোমরা হয়তো এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি একটুখানি স্ট্রেসের মধ্যে আছি। আজকে হচ্ছে 15 জুলাই, সোমবার, লাস্ট শুক্রবার, মানে 12 তারিখ জুলাই মাসের। আমাদের কলকাতায় ভালো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তো তোমাদের মধ্যে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দাদা একটা খিচুড়ি ব্লগ করো। তো সকাল থেকে আমিও অনেক দিন ধরে তককে তককে ছিলাম যে একটা খিচুড়ি ব্লগ হবে, মাকেও বলে রেখেছিলাম। তো শুক্রবার দিন যখন বৃষ্টি পড়ছিল তো ভাবলাম চলো একটা খিচুড়ি ব্লগ করি, ভাজা ঠাজা দিয়ে ভালো করে একটা হবে ব্লগ। তো সেরকমই সব হলো। মা সকাল থেকে উঠে খিচুড়ি বানালেন, বাড়ির ঘরের যা সমস্ত কাজ সব করলেন। এবারে আমি চান ফান করে নিচে নেমেছি অ্যারাউন্ড 12:30 দুপুরবেলা করে। মা দেখছিলাম ঘুমোচ্ছে, তো মাকে ডাকলাম, মা উঠে পড়লো। উঠে পড়ে ভাজাভুজিগুলো গরম করবে। হঠাৎ করে আমি রান্নাঘরে গিয়ে দেখি মা একটা টিপিক্যাল একটু অ্যাঙ্গেলে এরম করে দাঁড়িয়েই রয়েছেন, বাট চোখগুলো যেন মানে সকেট থেকে বেরিয়ে আসবে। আমি ন্যাচারালি মা মা করে আর্তনাদ করে উঠি। মা গলা থেকে সেরকম ভয়েস বেরোচ্ছিল না, উনি একটু গো গো করছিলেন। এনিওয়েজ, ওনাকে কোনো রকমে ওখান থেকে তুলে আমাদের ঘরের চৌকাঠে বসিয়ে দিই। বসানোর পরে উনি আস্তে আস্তে যেন সেন্স ফিরে পাচ্ছিলেন। আর আমি আমার পাড়ার একটি ভাইকে ফোন করি, আমার থেকে জুনিয়র কিন্তু মানুষ হিসাবে আমার থেকে অনেক বড়। তার নাম হচ্ছে রাহুল। আমার বাবা মারা গেছে আমি ডাইরেক্টলি কোনো দিন বলিনি, কিন্তু তোমরা হয়তো সেটা আমার কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে গেছো। এবং আমার বাবা মারা গেছে 2020 সালে কোভিডের টাইমে, তখনও কিন্তু রাহুলের সাহায্য ছাড়া আমার বাবার শেষকৃত্য সম্পন্ন হতো না। তো রাহুল আমার জীবনে বলতে পারো ঈশ্বরের দূতের মতো। তো সেই রাহুলকে ফোন করি এবং ঘটনাচক্রে রাহুল আমাদের পাড়ার কাছাকাছি ছিল, আমাদের পাড়ারই ছেলে আর কি। তো ওকেই বলি অ্যাম্বুলেন্স ঠিক করার জন্য, কারণ আমার তখন মাথা কাজ করছিল না। ওই অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে তারপরে ও, আমি এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার ধরাধরি করে মাকে আমাদের পুরনো দিনের বাড়ি, নর্থ কলকাতার বাড়ি বলতে পারো, সেন্ট্রাল কলকাতা। তো মাকে সিঁড়ি দিয়ে নামিয়ে অ্যাম্বুলেন্স করে মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে নিয়ে যাই। তো সেখানে মাকে একটু ওষুধ দেওয়া হয়, মায়ের প্রেশারটা বেশি পাওয়া যায় এবং মা আস্তে আস্তে রিকভার করা চালু করে। এবং ডক্টর বলে যে একটা চেস্ট এক্স রে করতে আর একটা ইসিজি করতে। ইসিজি রিপোর্ট দেখে উনি বললেন যে আমার তো সেরকম কিছু লাগছে না যে অ্যাডমিট করতে হবে, ওনাকে ছেড়ে দিলেন। তো এটা তো হলো একটা ব্যবস্থা। এবারে আমাদের যিনি ডক্টর, মার যিনি মানে যিনি মাকে দেখেন আর কি, সেই কার্ডিওলজিস্ট, তিনি বসেন হচ্ছে নাইটিঙ্গেল হসপিটালে, শেক্সপিয়ার সরণি। তো ওনাকে কল করলাম, তো উনি আজকে মানে 15 জুলাই ডেট দিয়েছিলেন সকালবেলা মাকে দেখবার জন্য। তো এইবারে মাকে দেখে উনি বললেন, মার কাছ থেকে শুনলেন, তো মা বলছিল যে আমার শরীরের মাঝখান দিয়ে মানে বুক পেটের এখান দিয়ে মনে হচ্ছে একটা গোল কিছু উঠে বুকের কাছে এলো। কিন্তু মা কিন্তু বারবারই বলছেন যে আমার বুকে মানে হার্টে কোনো ব্যথা হয়নি বা আমি ব্ল্যাক আউট হইনি। বাট ডাক্তার তো স্টেথো দিয়ে দেখবেনি, ডাক্তার তো ডাক্তারের কাজ করবেনই। এবারে ডাক্তার মাকে একটা করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে দিয়েছেন। আমি তখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু, আপনি আপনার কাছে যখন লাস্ট এসেছি 5 মাস আগে, আপনি তখন বলেছিলেন স্টেথো দিয়ে দেখে যে আপনি ক্লিনিক্যালি কিছু পাননি, প্লাস তার আগে তো আপনি নিজে হাতে মার ডপলার করেছিলেন, তারপরে ইসিজি ইকো সব হয়েছিল। তো মার একটা ইটস কল্ড ইজেকশন ফ্র্যাকশন বলে একটা জিনিস আছে, তো মার সেই ব্যাপারটা একটু দুর্বল, মানে একটুই দুর্বল। এবং মা কিন্তু হার্টের খুব একটা ওষুধ খানো না, এই ডাক্তারবাবুই সব দেন। এবং ডাক্তারবাবু বলেছিলেন যে ভবিষ্যতে ওষুধ বন্ধও করে দেবেন। তো কি হলো? তো ডাক্তারবাবু বললো দেখো কি হলো সেটা জানবার জন্যই অ্যাঞ্জিওগ্রাফি করছি, নাথিং সিরিয়াস। বা উনি ডাক্তার, উনি তো সেরকমভাবে বলবেই। কিন্তু উনি এটাও বললেন যে আমি যদি কিছু ক্লিনিক্যালি না বুঝতাম আমি কেন এই ব্যাপারটা প্রেসক্রাইব করতাম। তো নাইটিঙ্গেল হসপিটালে এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে, সেখান থেকেই সমস্ত কিছু করানো হবে। তো একটা ক্রাইসিসের মধ্যে রয়েছি। আরও ক্রাইসিস বলো তো কি, আরও ক্রাইসিস হচ্ছে যে আমার কিছু হ্যাবিটস, দেখো আমার কোনো বদ অভ্যাস নেই, অ্যাজ ইন আমি, তোমরা জানো যে আমি সিগারেট খাই না, আমি স্মোক করি না আর কি, মানে মদ ফদ খাই না, গুটখা ফুটকা খাই না। আমার যেটা বাজে হ্যাবিট সেটা হচ্ছে যে আমি টাকা পয়সা জমানোর দিকে কোনো দিন আমি ধ্যান দিইনি। ঠিক আছে, আমার খরচার হাত সবসময় একটু বেশি ছিল। আর এখন কি হয়েছে মানে যত দিন যাচ্ছে আমি বুঝছি যে টাকার ভ্যালুটা কত, মানে ইনভেস্টমেন্টের ভ্যালু কত। আমি জানি না এই কনভারসেশনটা কোন দিকে যাচ্ছে, বাট মন খুলে কিছু কথা যদি বন্ধুদের সঙ্গে না বলতে পারি তাহলে কার সঙ্গে বলবো? আমি জানি যে তোমরা আমার মায়ের জন্য প্রার্থনা করবে যেন মায়ের কিছু না হয়। হ্যাঁ, বা যদি কিছু হয়ও বা যেন খুব মিনিমাল ব্যাপারটা হয়, ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। বাট বলো তো কি, আমি তো একমাত্র ছেলে, বাবা নেই, তো আমার উপরে রেসপন্সিবিলিটি অনেক। এবং মাকে আমি দেখে রাখবার সব রকমই চেষ্টা করি এবং সেটাই উচিত, মাও আমাকে দেখে রাখেন, ইট গোজ উইদাউট সেইং। তো
তো আমি তোমাদেরকে এই কথাই বলবো যে আমার বয়স এখন 36। তোমরা অনেক আগে থেকে একটু ছোট বয়স থেকেই না ইনভেস্টমেন্টের দিকে মাথা ঘামিও, ঠিক আছে? দেখো আমি কোনো রকম মানে কি বলবো, মানে আমি কোনো ফাইন্যান্সিয়াল গুরু নই, আমার কোনো রকম এরকম কোনো কোয়ালিফিকেশন নেই, কোনো সার্টিফিকেশন নেই তোমাদেরকে জ্ঞান দেবো। বাট ইউটিউবের ভ্লগস তো আমি বহুত কনজিউম করি, সেটা ট্রাভেলগ বলো, খাবার দাবারের ব্লগ বলো, তার সঙ্গে আমি কিন্তু প্রচুর পডকাস্টও দেখি, ফাইন্যান্সিয়াল ব্লগসও দেখি। এবং আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি মিউচুয়াল ফান্ডস নিয়ে পড়াশোনা করবো, কারণ ব্যাপারটার মধ্যে আমি ইন্টারেস্ট পেয়েছি, অ্যাজ ইন ইকোনমিক্সের ব্যাপারটাতে আমি ইন্টারেস্ট পেয়েছি। আমি তো এমবিএ করেছি এবং ইকোনমিক্সটা আমার বরাবরই ভালো লাগতো। আমার 11-12 আমার কমার্স ছিল, সেখানেও ইকোনমিক্স ছিল। তো যেটা আমি বুঝেছি যে শেয়ার মার্কেট বলো, মিউচুয়াল ফান্ডস বলো, এই পুরো ব্যাপারটা কিন্তু জুয়া বা সাট্টা খেলার জায়গা নয়, এটার মধ্যে একটা সায়েন্স কাজ করে। তোমাকে পড়াশোনা করেই ইনভেস্ট করা উচিত এবং সেটা করাটাই সমীচীন, সেটা করলেই ভালো। তো এই বয়সে এসে আমি সেটাতে মানে সেটা করা চালু করব আর কি। এবং যেরম যেরম করবো তোমাদেরকে জানাবো, কারণ আমি তো তোমাদেরকে বারবারই বলেছি যে আমি আমার চ্যানেলটাকে শুধুমাত্র একটা ফুড ব্লগ চ্যানেল কোনোদিনই করতে চাইনি, ওর জন্যই নাম দিয়েছিলাম সুজয় ক্রনিকলস। ভবিষ্যতে ট্রাভেল ব্লগও করব, কিন্তু আমি ডেসপারেটলি চাই যে এই চ্যানেলটা দাঁড়িয়ে যাক আমার মা সুস্থ থাকতে থাকতে। আমার মার এটা একটা বড় শখ, আমি মায়ের নাম নিয়ে তোমাদেরকে কি বলবো, মানে একটা ইমোশনাল ব্ল্যাকমেল বা সেন্টিমেন্টাল কথা সেরকম না। বাট মানে প্রত্যেক মাই তো চায় যে ছেলেকে দেখতে এস্টাবলিশড হয়ে গেছে, এবং প্রত্যেক সন্তানও চায় যে তার মা তার বাবা তাদের যে ইচ্ছাগুলো তারা যতটা সম্ভব পূর্ণ করুক। তো আমার এখন জীবনের সবথেকে বড় ব্রত হচ্ছে, হ্যাঁ অফকোর্স আমার মায়ের হেলথ, আমার নিজের হেলথ, এবং বিপদের সময় আমার পাশে যারা দাঁড়িয়েছে তাদের জন্য আমি যেন কিছু করতে পারি, একটা ফ্র্যাকশনও যদি করতে পারি নিজেকে ধন্য মনে করব। কিন্তু আমার এটাও একটা মানে জীবনের এখন খুব প্রাইমারি লক্ষ্য এবং অনেক দিন ধরেই লক্ষ্য যে এই ইউটিউব চ্যানেলটা যেন সাকসিড করে। আমার মা যেন দেখতে পারেন যে এই ইউটিউব চ্যানেল থেকে আমার পরিচিতি বাড়ছে এবং বলতে কোনো লজ্জা নেই আমার ইনকাম হচ্ছে, কারণ টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না, দুনিয়া চলে না। এবং হ্যাঁ মানে মা যেন খুশি হন যে আমি যে ইউটিউব চ্যানেলটার পেছনে 2.5 বছর 3 বছর দিচ্ছি। এবং তোমরা সবই জানো যে একটা ফুড ব্লগিং চ্যানেল করতে গেলে তো আর মানে নাথিং ইজ ইজি ইন লাইফ। তো একটা খরচা তো হয়, মোটা খরচা, এবং সে খরচাটা ঘর থেকেই হচ্ছে, কেননা যে টাকা আমি ইনকাম করি ফ্রম ইউটিউব আমি বলছি, দ্যাট ইজ নেগলিজিবল, দ্যাট ইজ নমিনাল, মানে সেটা বলা মানে হাস্যাস্পদ। তো চেষ্টা চলছে, চেষ্টা আমি চালিয়ে যাব। এবং হতে পারে যে এই সপ্তাহেই হয়তো আমাকে আবার তোমাদের সঙ্গে হাসি মুখেই কথা বলতে হবে কোথাও খাবারের একটা সন্ধান দেওয়ার জন্য, একটা কোনো খাবারের সন্ধান দিতে দিতে। তো কাজ কাজের মতোই থাকবে, কাজ করতেও হবে, মাথার মধ্যে অনেক টেনশন রয়েছে, এবং তোমাকে যেটা বললাম দ্যাট ইজ, এবং তোমাদেরকে যেটা বলছি দ্যাট ইজ আ ভেরি স্মল পার্ট অফ হোয়াট ইজ গোয়িং থ্রু উইদিন মি রাইট নাও। ক্রাইসিসের মধ্যে তো রয়েছি, ইট গোজ উইদাউট সেইং। তোমরা পাশে দেখো, সঙ্গে থেকো। হয়তো নিয়মিত ব্লগ চট করে দিতে পারবো না, এবং বাড়ির খাবার তো এখন ভুলেই যাও, কারণ ডাক্তারবাবু বলেই দিয়েছে আমাকে গ্যাসের সামনে উনুনের সামনে যেতে না। একটা ধোয়ার ব্যাপার তো আছে, বুঝতেই তো পারছো। তো হ্যাঁ এটাই বলবার, আমার মায়ের জন্য প্রার্থনা করো, আর এই চ্যানেলটার পাশে দেখো, এই চ্যানেলটার মানে সাকসেস পাওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ মানে অনেক রকম মানে একটা সমস্যার মধ্যেই রয়েছি, যে বাড়িটার মধ্যে রয়েছি সেই বাড়িটা তো আমাদের, অ্যাজ ইন এটা একটা মানে কি বলবো মানে জয়েন্ট প্রপার্টি আর কি, আমার বাবার সঙ্গে আর অন্য শরিকরাও ছিলেন। তো এই বাড়িটাতেও থাকবার মানে বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো মানে এগুলো এখন মানে খুব মানে অনেক দূরের কথা যে অন্য কোথাও একটা বাড়ি নিয়ে বা জমি কিনে বাড়ি করে শিফট করা। চেষ্টা করব আমাদের যারা ফ্যামিলি মেম্বার তাদের কাছাকাছি কোথাও থাকবার। দেখা যাক, এগুলো অনেক পরের কথা। বাট হ্যাঁ মানে অনেক রকম জ্বালা যন্ত্রণার মধ্যেই রয়েছি, সব কিছু বুঝতে দিই না, হাসি মুখে থাকি। বাট আজকের ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হতোই, তোমরা আমার মাকেও যথেষ্ট ভালোবাসো, শ্রদ্ধা করো।